বউ ভাতের আয়োজন শেষ হতে হতে সন্ধ্যা শেষ, আলোটুকু নিভে গিয়েছে, কারণ নীল আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে রাতের অন্ধছায়া। মির্জা ভিলার চত্বরে এখন ধীরে ধীরে নেমে এসেছে নীরবতা। আলোর ঝলমলে দিনের উৎসব মুখরটা এখন শুধুই অতীতের প্রতিচ্ছবি। সবাই একেবারে রাতের খাবার খেয়ে নিজেদের রুমে চলে গেছে। কিছু কিছু আত্মীয়রা আগামীকাল সকালে নিজেদের অবস্থানে ফিরে যাবেন, বাকিরা পরশু দিন নাগাদ চলে যাবেন বলে ঠিক করে রেখেছেন। উর্মিলা কিছুক্ষণ আগেই গায়ে থাকা গাঢ় পিন রঙের শাড়িটি খুলে হালকা আরামদায়ক পোশাক পরে ক্লান্ত চোখে বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতে চোখে ভেসে ওঠে, আমি তোমাদের বাড়ির পার্কিং লটে অপেক্ষা করছি, একবার একটু আসো প্লিজ। প্রেরক দিহান। মেসেজটা পরে উর্মিলা দ্বিধা নিয়ে উঠে দাঁড়ায়। ঘর অন্ধকার, আলো জ্বালায়নি সে। মাথায় একটা ওড়না জড়িয়ে নীরবে রুমে দরজা খুলে বেরিয়ে পড়ে। আজ তিশার স্বামী আশায় ঈশা একাই অলির সাথে শুয়েছে। নিঃশব্দে পায়ে উর্মিলা অন্ধকার ড্রয়িং রুম পেরিয়ে দরজা দিয়ে বেরিয়ে আসে। বাড়ির ভেতরে আলো জ্বললেও বাইরে তখন এক নিস্তব্ধ নৈশব্দ। শুধু দূরের কোথাও কুকুরের হালকা ঘেউ ঘেউ শোনা যাচ্ছে। উর্মিলা পার্কিং লটে এসে দেখে দিহান গাড়ির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ফোন টিপছে। মাথা নিচু, চোখ ফোনের স্ক্রিনে নিবদ্ধ। আবছা আলোয় তার অবয়বটা যেন খানিকটা অন্যরকম ঠেকলো উর্মিলার চোখে। আপনি কিভাবে ভাবলেন যে এত রাতে আপনার মেসেজ পেয়ে আমি সোটে চলে আসবো? আই এম ইউর জাস্ট ফ্রেন্ড, এত কিছু আশা করবেন না আমার থেকে। উর্মিলার কণ্ঠে ছিল ঠান্ডা প্রতিবাদ, কিন্তু তার চোখে গভীর ফুটে উঠেছিল দ্বিধা। দিহান হালকা হেসে উঠল, যেন উর্মিলার এই বিরূপ স্বরটাও তার নিকট পরিচিত। হাসবেন না, যান এখান থেকে। উর্মিলার গলার স্বর কঠিন শোনালেও দিহান জানে তাকে একা দেখে উর্মিলার বুকের ভেতরে এক ধর অস্থিরতা ঠিকই কাজ করছে। তুমি বলতে চাইছো যে আমি তোমার অপেক্ষা করে ভুল করিনি, তাই তো? উর্মিলা নীরব থাকে, চোখ নামিয়ে নেয় পাথরের পেভমেন্টে। মুহূর্ত খানিক পর ধীরে বলে ওঠে, কি বলবেন তাড়াতাড়ি বলুন। কিছুই বলবো না, তোমাকে দেখতে ইচ্ছা করলো তাই আসতে বলেছি। উর্মিলা তাকে দেখে দিহানের ঠোঁটের কোণে এক টুকরো হালকা হাসি। লোকটা অকারণেই হাসে, তবে প্রয়োজনে হাসতে যেন কষ্ট হয়। আমাকে দেখতে ইচ্ছা করলো কেন আপনার? ব্যস্ত ছিলেন 2 দিন, এখন এত আলগাতর দেখাচ্ছেন কেন? দিহান যথারীতি দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকে। আমি কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম, রিসিভ করেনি কেন? উর্মিলার মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। ভেতরে জমে থাকা অপ্রকাশিত অপেক্ষাগুলো যেন হঠাৎ বিস্ফোরিত হলো। ভেতরে থাকা রাগ যেন তপ করে জ্বলে উঠলো। রিসিভ করবো, কল দিবেন না আমাকে। দিহান ধীরভঙ্গিতে ফোনটা পকেটে রেখে বুকের উপর হাত জড়ো করে দাঁড়ালো। চোখে নরম অথচ অদম্য এক প্রশ্ন, রেগে যাচ্ছ কেন? সেটা তো বলবে। আমি মোটেও রাগ করছি না, আপনি ছাড়া আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তাদের সাথে কথা বললে আমার টাইম পাস হয়ে যাবে। আমি তোমাকে আমার সাথে টাইম পাস করতে বলছি না উর্মি। উর্মি বলে ডাকবেন না আমাকে, এখন থেকে আমরা আর বন্ধু নই, উর্মিলা বলে ডাকবেন। উর্মিলা সামনে ফিরে হাঁটতে শুরু করে, তার চিবুক নিচু, পায়ের ভঙ্গিমা দৃঢ়তা। কিন্তু সে কিছু দূর যেতেই দিহান তাড়াতাড়ি কয়েক কদম এগিয়ে গিয়ে তার সামনে এসে দাঁড়ায়। আমিও তোমার বন্ধু হয়ে থাকতে চাই না উর্মিলা। তাহলে? দিহান এক মুহূর্তের জন্য কোনো শব্দ খুঁজে পায় না। নিঃশ্বাস টেনে সাহস জোরে জড়ো করে হঠাৎ দ্বিধা ভেদ করে বলেই ফেলে, আই লাভ ইউ উর্মিলা, উইল ইউ বি মাই লাইফ লাইন। মুহূর্তেই সময় যেন থেমে যায়, বাতাস থমকে যায় চারপাশে। উর্মিলার মুখে অনর বিস্ময়ের ছায়া, তার পুরো শরীর জমে আছে। ধীরে ধীরে মাথা নিচু করে অস্পষ্ট সুরে শুধায়, কি বললেন? দিহান একবারও এক চিলতে হাসি নিয়ে বলে, আই লাভ ইউ। উর্মিলা দাঁড়িয়ে থাকে নিশ্চুপ, মুখে একরাশ বিস্ময়। তার চোখের মেঘ জমে, ঠোঁটে কোনো উত্তর আসে না। উত্তর দিবে না? উর্মিলা ধীরে মাথা নাড়ে, না। তারপর আর এক মুহূর্ত দাঁড়ায় না, দিহানকে পাশ কাটিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষবারের মতো মির্জা ভিলার দিকে তাকায়। তারপর গাড়িতে উঠে বসে এক দীর্ঘশ্বাস ফেলে ইঞ্জিন স্টার্ট দেয়। গাড়ির হেডলাইট ঝিলমিল করে ধুলোবালি ঘিরে ধরে তার যাত্রা পথে। রাত গভীর হয়ে আসে। অলি বিছানায় শুয়েছিল, জানালার কাছে ও পাশে। রাত গভীর হয়ে এসেছে। পাশে ঈশা কারোর সঙ্গে নিম্ন গড়ে ফোনে কথা বলছে, যা অলির ঘুমে বিঘ্ন ঘটাচ্ছিল। অলির চোখে তখনও ঘুম জমেছিল, কিন্তু শান্তিতে ঘুমাতে পারছিল না। সে বিরক্তির ভঙ্গিতে আঠা কণ্ঠে বলে ওঠে, আপু, সামির ভাইয়া তো বিকেলে এসেছে, তুমি বরং ফোনে কথা না বলে সামনাসামনি গিয়ে কথা বলো। ঈশা নরম স্বরে বিরক্তি ছেড়ে দিয়ে উত্তর দেয়, বনু তুই ঘুমা না, আমি তো আস্তে আস্তে কথা বলছি। ফোনে যতটা সহজভাবে কথা বলা যায়, সামনাসামনি সেভাবে বলা যায় না। অলি আর কোনো কথা না বলে মুখ ঘুরিয়ে চোখ মুখ বন্ধ করে নেয়। তার ঘুমের চোখ ভরা থাকলেও কানের মধ্যে ঈশার কণ্ঠ একটা সরগোল তুলছে, কিছুতেই নিস্তার মিলছে না। ঠিক তখনই হঠাৎ তার পাশে থাকা বালিশের নিচে রাখা ফোনটা সজোরে বেজে ওঠে। আরে আপু, ফোনটা রিসিভ করো। অলির গলায় বিরক্তির বাজ।
ঈশা তাড়াতাড়ি নিজের হাত দিয়ে ফোনটা চেপে ধরে, তারপর বলে ওঠে, আমার না তোর ফোন বাজছে। একথা শুনে অলি তড়িঘড়ি করে উঠে বসে, তার চোখ ছলছল করছে, কিন্তু মনের ভেতরে চিন্তার ঢেউ। মা বাবা ছাড়া তার ফোন নাম্বার তো আর কেউ জানে না, তাহলে তারাই কি কল দিয়েছে? সে দ্রুত বালিশের পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে অচেনা উত্তেজনায় গলা শুকিয়ে আসে তার। এটা তো ওনার নম্বর, উনি এত রাতে আমাকে কেন কল দিচ্ছেন? অলি এখন দ্বিধায়, রিসিভ করবে কিনা। ততক্ষণে কল কেটে যায়। অন্যদিকে অলি কল রিসিভ না করায় আলবির মনটা খারাপ হয়ে যায়। এক ধরনের হতাশ আর অর্ধজয়ের তারায় সে আবারও অলির নম্বরে কল করলো। অলি ফোনটা রাখতে যাচ্ছিল, তার আগে আবার কল আসে। এবার আর দেরি না করে অলি কলটা রিসিভ করে ফোনটা কানে নিয়ে ছোট্ট করে বলে, হ্যালো। তার ঘুম ভাঙা কণ্ঠ শুনে আলবির নিন্দ্রাহীন চোখ যেন আরো রাত জেগে ওঠে। অন্য প্রান্ত থেকে কোনো সার শব্দ না পেয়ে অলি ভ্রুকুচকে স্ক্রিনের দিকে তাকায়, আবার ফোনটা কানে লাগিয়ে বলে, হ্যালো। কল দিয়ে ঘুমিয়ে গেছেন নাকি? অলি কি বললে বুঝতে পারছে না। কয়েক মুহূর্ত নীরব থাকার পর শান্ত গলায় বলে ওঠে, হানিবি, আমি ঘুমাতে পারছি না। হানিবি ডাক্তার শুনে অলির কপালে ভাঁজ পড়ে। একটু বিরক্তি এলেও পরের কথাটা শুনে সে ভাবনায় পড়ে যায়। কেন, আপনার কি শরীর খারাপ? আলপির কণ্ঠে তখন হালকা ক্লান্তির সুর। না, শরীর খারাপ লাগলে মেডিসিন খেয়ে নিতাম, আমার তো মন খারাপ। কেন, কি হয়েছে আপনার? জানি না। আলপি একটুখানি থেমে যায়, তারপর ধীর কণ্ঠে বলে ওঠে, তুমি একটু আসবে আমার রুমে? অলি থমকে যায়। কথাটার মধ্যে যেন একটা ভিন্ন রকম আবেদন ছিল, যা তাকে দ্বিধায় ফেলে দেয়। আমি গিয়ে কি করব? আলবি আবার কিছুক্ষণ চুপ করে থাকে, যেন নিজের আবেগ সামলাতে ব্যস্ত সে। তারপর এক নিঃশ্বাসে বলে ওঠে, আচ্ছা তুমি ঘুমাও, রাখছি। অলি কিছু বলার আগে কল কেটে যায়। সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ফোনটা পাশে রেখে দেয়। ঈশার কথাবার্তা ইতিমধ্যেই শেষ। অলি আবারও শুয়ে পড়তে ঈশা জানতে চায় কে কল দিয়েছিল। অলি শান্তভাবে উত্তর দেয়, তোমার ভাই। আলবি কল কেটে দিয়েছে শুনে ঈশা খুশি মনে শুধায়, ভাইয়া এত রাতে কল দিয়েছিল কেন? অলি মুখ ভার করে বলল, তার নাকি মন খারাপ। আমি জিজ্ঞেস করলাম কেন? সে উত্তরে বলল, জানি না। তুমি একটু আসবে আমার রুমে? আমি জিজ্ঞেস করলাম আমি গিয়ে কি করব? অলির কথার মাঝে ঈশা হো হো করে হেসে ওঠে। অলি বিরক্ত হয়ে ঘাড় ঘুরিয়ে বলে, হাসছো কেন আপু? উনি ডাক্তার মানুষ, শরীর বা মন খারাপ লাগলে নিজের চিকিৎসা নিজেই তো করতে পারে, তাই না? আমাকে যেতে বলছে কেন? ঈশা হাসি থামিয়ে এক সময় গম্ভীর স্বরে বলে ওঠে, মন খারাপের কোনো মেডিসিন নেই রে অলি, ভাইয়ার হয়তো তোকে প্রয়োজন, তোর উচিত তার কাছে যাওয়া। ঈশার কথায় অলির গলায় রন্ধে যেন কিছু একটা আটকে গেল। মুহূর্তে মুখ ফ্যাকাশে হয়ে যায়, চোখের সামনে ভেসে ওঠে সেই অন্ধকার রাতটা যখন আলপির রুমে আটকে পড়েছিল সে। সেই স্মৃতি শরীরের প্রতিটি কোষে ভয় ছড়িয়ে দেয়, ঠোঁট কেঁপে ওঠে। কয়েকবার ঢোক গেলে বলতে থাকে, আমি তার কাছে যেতে পারবো না আপু, তাকে দেখলে আমার ভয় করে। অলির ভয়ানক বিব্রতা মুখ দেখে ঈশা খানিকটা অবাক হলেও তার বয়সের কথা মাথায় রেখে এবার শান্ত স্বরে নরম করে বলল, আমি এবার বুঝতে পারলাম যে ভাইয়া তোকে আলাদা রুমে কেন রেখেছে। প্রবলেমটা ভাইয়ার নয়, প্রবলেমটা তোর। অলি মাথা নিচু করে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ঘরের বাতাস যেন ভারী হয়ে আসে। ঈশা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাচ্চামো করিস না অলি। আমাদের নানুর যখন 12 বছর ছিল তখন নানা ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছিল। তার দ্বিতীয়বার পিরিয়ড হওয়ার আগেই সে কনসিভ করেছিল। সে কি নিজেকে মানিয়ে নেয়নি? তোর নিজেকে মানিয়ে নেওয়া উচিত। অলির বুকের ভেতরে কেমন জানি একটা অস্বস্তির স্রোত বয়ে যাচ্ছে, তবুও ঈশা থামে না। যদিও অভি সেরকম নয়, কিন্তু পরিশেষে সেও একজন পুরুষ মানুষ, আর পুরুষ জাতি বউকে কাছে না পেলে বাইরে নজর দেবে, এটাই স্বাভাবিক। কথাটা শুনে অলি চমকে তাকায়, তার চোখে মুখে রাগ ও হতাশা স্পষ্ট। ঈশার কথাগুলো যেন আগুনের ঘি ঢালার মতো। আলবি সম্পর্কে মনে আবার আজে বাজে ভাবনা আসে। ঠোঁট চেপে নিজ মনে বলে ওঠে, তোমরা ওনাকে যতটা মহান মনে করো উনি ততটাই অসভ্য আর খারাপ লোক। আমি তার কাছে যাই বা না যাই উনি তো এমনিতেই বাইরে নজর দেবেই। তাই শুধু শুধু হরিণ হয়ে বাঘের গুহায় যাওয়ার কোনো মানই হয় না। নিশ্চয়ই খারাপ কোনো উদ্দেশ্যই নিজের রুমে ডাকছে আমাকে উনি। কি ভাবছিস? অলি না বলক মাথা নাড়ালো। ঈশা এবার দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই প্রেগনেন্ট অলি, ভাইয়া একজন ডক্টর। আপাতত তোর ভয় পাওয়ার কোনো কারণ দেখছি না। তুই নিশ্চিন্ত মনে ভাইয়ার রুমে যা। না, খুঁজতে হবে দেখছি। মানে আবার কি? তুই ভাইয়ার কাছে না গেলে ভাইয়াকে আবার বিয়ে করাতে হবে না? অলি এবার শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, উনি আর বিয়ে করতে পারবে না। দেখা যাবে। ঈশা চোখ বন্ধ করে শুয়ে পড়ে। রুমটা খানিকটা নীরব হয়ে আসে। অলি কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে বসে এক সময় আস্তে করে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। বাইরে তখন গভীর রাত, জানালার ওপারে নিঃশব্দে ঝরে পড়ছে পুকুর পাড়ের পাতাগুলো, আর অলির বুকের ভেতরেও নেমে এসেছে কুয়াশা পেঁচা এক অস্থিরতা। 2 দিন পর সময় নিঃশব্দে গড়িয়ে গেছে। আজ সকালে আলফির মা, খালা, পরিবারের সদস্য মির্জাফিলা ছেড়ে চলে যাবে। সকাল গড়িয়ে 10টা বাজতেই একে একে সকলে লাগেজ টেনে ব্যস্ত হয়ে পরে ড্রয়িং রুমে এসে জড়ো হয়।
আলবি আজকে খুব সকালে হসপিটাল চলে গেছে। সবাই চলে যাবে ভাবতেই অলির মন খারাপ হয়ে যায়। বিশেষ করে ঈশা চলে যাচ্ছে, সেই জন্য সে বেশি চিন্তিত। একা একা ঘুমাতে হবে ভাবতেই তার গলা শুকিয়ে আসছে। ঈশা আর তিশা শেষবারের মতো অলিকে জড়িয়ে ধরে তারপর সবার থেকে বিদায় নিয়ে বাকিদের সাথে বেরিয়ে যায়। উর্মিলা, রূপসা, আরিয়াজ সকাল 8টা বাজে ভার্সিটি চলে গেছে। বাড়ি যেন হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। চেনা শব্দের ভিড়ে যে কোলাহল ছিল, আজ তার বদলে আছে একঘেয়ে নীরবতা। বিকেলে রোদ একটানা হেলে পড়েছে দাদুমানির ঘরের জানালায়। অলি তার পাশে বসে আছে, মুখে অল্প কাঁচা হাসি। সামনে একটা ছোট্ট বাটিতে নিজ হাতে বানানো পান এগিয়ে দেয় দাদুমণির দিকে। দাদুমণি, এটা খেয়ে দেখো কেমন হয়েছে। দাদুমণি কাপা হাতে পানটা মুখে দিয়ে হাসি মুখে বলে ওঠে, অনেক ভালো হয়েছে নাথ বউ। তুমি যেমন মিষ্টি দেখতে, তোমার হাতের পানটাও বহু মিষ্টি। অলি চোখ নামিয়ে মৃদু হেসে বলে, তাহলে এখন একটা গল্প শোনাও। বৃদ্ধা দাদুমণি কণ্ঠে একটা মায়ামাখা সুরে ভেসে আসে ঘর জুড়ে। সে স্মৃতির ভাস থেকে গল্প টেনে এনে অলিকে শোনাচ্ছে, আর অলিও মুগ্ধ হয়ে শুনছে। হঠাৎ করে সে শান্ত দৃশ্য ভেঙে গিয়ে রূপসার রুমে প্রবেশ করে। রূপসার চোখে ঈর্ষার ছায়া, ঠোঁটে একরকম তাচ্ছিল্যের হাসি। দাদুমণি, এসো, চুল বেঁধে দেই। দাদুমণি একবার রূপসার দিকে তাকিয়ে বলল, নাথ বউ চুল বেঁধে দিয়েছে। রূপ, তুই এখানে এসে বস। কথাটা শুনে রূপসার মুখের হাসি মুহূর্তে হিম হয়ে যায়। মুখে যদিও সংযত হাসি ফুটিয়ে বলে ওঠে, তোমার নাত বউ দুদিন আগে এসে আমার জায়গা দখল করে নিয়েছে দেখছি। অলির মুখ গম্ভীর হয়ে যায়। সে ধীরে সরে জবাব দেয়, আমি আপনার জায়গা নেইনি আপু। এই বাড়ির বউ হিসেবে কি আমি দাদুমণির কাজ করে দিতে পারি না? আপনি এভাবে বলছেন কেন? রূপসা কোনো উত্তর দেয় না, শুধু অগ্নি চোখে অলির দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই ভেসে আসে গম্ভীর স্পষ্ট একটা কণ্ঠস্বর, অলি। ডাক্তার শুনে অলি সহ বাকিরা দরজার দিকে তাকাতেই দেখে আলবি অলিকে ডাক্তার রাখতে এদিকে আসছে। দাদুমণি, অলি কি এই রুমে আছে? কথাটা শুনে দাদুমণি বলল, হ্যাঁ দাদু ভাই, তোমার বউ এখানেই আছে, এত অধৈর্য হয়েও না। আলবি রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে অলির উদ্দেশ্যে বলল, অলি চলো। কোথায় যাব? আপনি কখন আসলেন? আমি কিছুক্ষণ আগে এসেছি, তোমার রুমে তুমি ছিলে না, খুঁজতে খুঁজতে এখানে চলে আসলাম। চেক আপের জন্য তোমাকে নিয়ে যেতে এসেছি, রেডি হয়ে নাও। অলি একটা ঢোক গিলে বলল, আমি হাসপাতালে যাব না। আলবি অলির দিকে এগিয়ে গেল। রূপসা এক দৃষ্টিতে আলবির দিকে তাকিয়ে আছে। আলবি যেন রূপসাকে দেখেনি। আগে যাও, তার সাথে দু একটা কথা বলতো, কিন্তু অলি এ বাড়িতে আসার পর যেন আলবি তাকে চোখেই দেখে না। আলবি অলির সামনে দাঁড়িয়ে বলল, তুমি বাবুকে দেখতে চাও না? অলি চুপ করে রইল। আলবি শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না, আল্ট্রাসাউন্ড করাবো শুধু, রেডি হয়ে নাও, কুইক। অলি ঠোঁট চেপে নিচের দিকে তাকিয়ে রইল। দাদুমণি স্নেহ মাখা কণ্ঠে বলল, দাদু ভাইয়ের সাথে যাও নাথ বউ, স্বামী থাকলে কিসের ভয়? অলি মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো, বাধ্য মেয়ের মতো রুম থেকে বেরিয়ে গেল। এমনিতেই বাবুর জন্য সে সবকিছু করতে পারে। আলবি ড্রয়িং রুমে বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। অলি রেডি হয়ে আসতেই আলবি অলিকে উপর নিচে পরখ করে দেখলো। অলি বোরকা পরেছে, মাথায় হিজাব, হাতে একটা ছোট্ট ব্যাগ। আলবি চাহনি দেখে অলি খানিকটা অপ্রস্তুত হয়ে ব্যস্ত হতে নিজের হিজাব ঠিক করতে লাগলো। আলবি একটা শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে বলল, ওর না ঠিকঠাকই আছে, লেটস গো। আলবি হাঁটা ধরলো, অলি তাকে অনুসরণ করে বেরিয়ে গেল। আলবি সেফলি কার ড্রাইভ করে হাসপাতালের সামনে গাড়ি পার্ক করলো। অলি বেশ বিরক্ত হয়েছে। আলবি অনেক আস্তে আস্তে গাড়ি চালিয়ে এসেছে। সে বেশ কয়েকবার স্পিড বাড়াতে বলেছিল, কিন্তু বিনিময়ে আলবি শুধু শীতল চাহনি নিক্ষেপ করেছে। হাসপাতালের চত্বরে গাড়ি থেমে যায়। নামো। আলবির কণ্ঠ শুনে অলি তাকাতেই দেখলো আলবি কার ডোর ওপেন করে দাঁড়িয়ে আছে। অলি ধীর পায়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আলবি একবার অলির দিকে তাকিয়ে হাঁটা ধরলো। প্রতিমধ্যে বেশ কয়েকবার পরিচিত চিকিৎসক আর নার্স আলবির সাথে কথা বলছে, তবে কেউ অলিকে ততটা গুরুত্ব দেয়নি। তারা লিফটে করে 7তলা এসে থামলো। লিফট থেকে নামতেই দিহান এগিয়ে আসলো। দিহান, সব রেডি করে রেখেছিস? ভাবি কেমন আছে? ভাবি ডাক্তার অলির কানে অদ্ভুত রেশ কাটে। অলি উত্তর না দিয়ে মুখে সৌজন্যমূলক হাসি টানলো। আলবি অলিকে নিয়ে সোনোগ্রাফি রুমে প্রবেশ করলো। পুরো হাসপাতালে এয়ার কন্ডিশনার লাগানো, যার জন্য অলির একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যদিও মির্জা ভিলাতে এসি আছে, কিন্তু হাসপাতালের এসির টেম্পারেচার একটু বেশি ঠান্ডা। অলি বেডের উপরে বসতেই আলবি সোনোগ্রাফি রুমের ডোর লক করে দিল। ফলস্বরূপ অলি বসা থেকে দাঁড়িয়ে যায়। দরজা আটকালেন কেন? কেন আবার? তোমার আল্ট্রাসাউন্ড করা হবে, সেই জন্য বন্ধ করে দিলাম। অলি ব্রুকুসকে বলল, ডাক্তার তো আসেনি, আল্ট্রাসোনোগ্রাম কে করবে? আলবি সোনোগ্রাফি মেশিনের সামনে চেয়ার টেনে বসলো। স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, আমি থাকতে আবার ডাক্তারের কিসের প্রয়োজন? পেটের উপর থেকে কাপড়টা সরিয়ে ওইখানে শুয়ে পড়ো। কি?